ক্লাস 9 ডেফিনেট কোয়েশ্চেন মানছে 355 পেজে চলে এসেছে। আর এখানে কালনা হিন্দু গার্লস হাই স্কুলের যে সেট মডেল সেট কোয়েশ্চেনটা রয়েছে সেটাকে আমরা সলভ করবো সেকেন্ড সামারটিভ ইভলিউশনের। তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তবে তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমার চ্যানেলে কিন্তু রেগুলার ডেফিনেটের ভিডিও আপলোড হতেই থাকে, তাই তোমরা যদি ডেফিনেটের যে কোনো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে নিজেদের প্রয়োজনীয় ভিডিওর নামটা আমাকে কমেন্ট করে দিও, আমি সেই নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আর ডেফিনেটের রেগুলার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এর পাশাপাশি তোমরা যদি পার্টিকুলার কোনো গ্রামার ভিডিও বা চাকরির গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বা কোনো ইম্পর্টেন্ট প্রবন্ধ রচনা বা ইংলিশ রাইটিং পেতে চাইছো, তাহলে আমাদের হোম পেজে দেখো ফিচার্ড চ্যানেল রয়েছে আর্টিফিশিয়াল একাডেমি বলে, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো। অলরেডি সেখানে আমি অনেক রকম ইম্পর্টেন্ট প্রবন্ধ রচনা আপলোড করে দিয়েছি ক্লাস 9, 10, 11, 12 এইসব ক্লাসের জন্য। তো যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। তো এখানে আমাদের ফার্স্টে আছে অল সামার ইন এ ডে থেকে একটা প্যাসেজ তুলে দেওয়া আছে, আর এখানে আমাদের এমসিকিউগুলোকে সলভ করে নিতে হবে। তো তোমরা সবাই তো এই প্যাসেজটা পড়েছো যারা ক্লাস 9-এ পড়ো, তা আমি আর নতুন করে এখানে পড়ছি না, সময় নষ্ট করছি না, আমি জাস্ট ডাইরেক্ট কোয়েশ্চেন আনসারে চলে যাচ্ছি। তো প্রথমে এমসিকিউটা আছে, দ্য চিলড্রেন ওয়ার ইন্টারেস্টেড ইন অর অ্যাবাউট স্টাডি দ্য সান প্লেইং দ্য আর্থ। আমরা সবাই জানি অল সামার ইন এ ডে গল্পটাতে চিলড্রেনগুলো সানের ব্যাপারে অত্যন্ত আগ্রহী ছিল, তাহলে আমাদের অপশন বি দ্য সান হবে রাইট আনসার। এরপর আছে দ্য চিলড্রেন স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান উইন্টার দ্য সান সামার। তো চিলড্রেনটা গান গিয়েছিল গ্রীষ্ম এবং সূর্য দুজনেরই, তাহলে অপশন এ সামার অ্যান্ড দ্য সান আনসার হবে। এরপর আছে ওয়েন দ্য রেইন স্টপড দেয়ার ওয়াজ, এটা হবে অ্যান ইন্টেন্স সাইলেন্স, অপশন বি হবে, কারণ যখন বৃষ্টিটা থেমেছিল তখন সেখানে এক ভীষণ অদ্ভুত এক নীরবতা ছেয়ে গিয়েছিল, তো অপশন বিটা হবে রাইট আনসার। এরপর বি দাগে আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস আছে। তো প্রথমে আছে দ্য চিলড্রেন আর অনলি 2 ওয়েন, বাচ্চারা শুধুমাত্র 2 বছর বয়সে ছিল যখন, তো এখানে আমরা কি লিখবো, এইটা লিখে দেবো দ্য সান লাস্ট কেম আউট, দ্য সান লাস্ট কেম আউট, যখন শেষবার সূর্য বেরিয়ে এসেছিল, শুধু শূন্যস্থানে ওইটুকু লিখে দিলেই হবে। এরপর আছে ওয়েন দ্য রেইন স্টপড ইট ফেল টু দেম অ্যাজ ইফ এ, যখন বৃষ্টিটা থেমে গেল তখন তাদের এটা মনে হচ্ছিল যেন একটা কি মনে হচ্ছিল, যেন একটা হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, যেন একটি হ্যারিকেন ঝড় তার গতি বা শব্দ হারিয়ে ফেলেছে। তাহলে এখানে আমরা এ পর্যন্ত দেওয়া আছে, আমরা এখানে লিখে দেবো হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড। এরপরে আমাদের একটা কোয়েশ্চেন আছে, হু ওয়ার ইগার টু সি দ্য সান অ্যান্ড ওয়াই, কে সূর্যকে দেখতে, কারা সূর্যকে দেখতে আগ্রহী ছিল এবং কেন। তো এটাকে আমরা সুন্দরভাবে খাতায় লিখে নিয়েছি। তো এখানে আমরা আনসার হিসেবে লিখে নেবো ইন দ্য স্টোরি অল সামার ইন এ ডে রিটেন বাই রায় ব্র্যাডবারি। তো তোমরা যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তাদেরকে কিন্তু আমি বারবার এই কথাটা বলে থাকি, তোমরা যে কোনো কোয়েশ্চেনের আনসার লেখার ক্ষেত্রে সবার প্রথমে সেই গল্প বা কবিতার নাম এবং তার লেখকের নামটা তোমরা উল্লেখ করবে, কারণ যিনি খাতা দেখবেন তার কিন্তু এই বিষয়ে মানে এই ইমপ্রেশনটা খুব ভালো হবে যে তুমি যে আনসারটা লিখেছো সেটা একটা কমপ্লিট আনসার, এবং তুমি যে এই ব্যাপারটা জানো যে কোনো একটা আনসার লিখতে গেলে সেই গল্প বা কবিতার নাম এবং লেখকের নাম উল্লেখ করতে হয়, সেটা যে তুমি জানো, সেই ম্যানার্সটা তোমার মধ্যে আছে আনসার লেখার, সেটা জেনে তিনি খুশি হবেন এবং তার জন্য তোমার খাতার প্রতি কিন্তু তার একটা গুড ইমপ্রেশন তৈরি হবে। তার জন্য তোমরা সবসময় যে কোনো কোয়েশ্চেনে আনসার লেখার জন্য সেই যে গল্প বা কবিতার আনসার লিখছো সেখান থেকে তোমরা সেই গল্প বা কবিতার নাম এবং তার লেখকের নামটা উল্লেখ করবে, ঠিক যেভাবে আমি লিখেছি ইন দ্য স্টোরি অল সামার ইন এ ডে রিটেন বাই রায় ব্র্যাডবারি, কমা দিয়ে দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, বাচ্চারা সূর্যকে দেখতে আগ্রহী ছিল বিকজ, কারণ ওয়েন দ্য সান কেম আউট লাস্ট, যখন সূর্য শেষবারের মতন বেরিয়ে এসেছিল, দে হ্যাড বিন অনলি 2 years ওল্ড, তারা শুধুমাত্র 2 বছর বয়সে ছিল। দে ওয়ার টু ইয়াং টু রিকল দ্য সান, তারা ওই সূর্যকে মনে করার ক্ষেত্রে খুবই ছোট। দে হ্যাড লং সিন্স ফরগেটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ দ্য সান রিয়েলি ওয়াজ, তারা একদমই ভুলে গেছে অনেক লম্বা সময় হয়ে যাওয়ার জন্য তারা একদমই ভুলে গেছে যে সূর্যের তাপ এবং সূর্যটা আসলে দেখতে কেমন ছিল এবং সূর্যটা কিভাবে তাপ দিচ্ছিল, তো এগুলো সব তারা ভুলে গেছে, ঠিক আছে, তার জন্য তারা সূর্যটাকে দেখতে আগ্রহী ছিল। তো দেখো আমি যখন ভিডিও শুট করি তখন কিন্তু আমার আশেপাশে অনেক রকম আওয়াজ হতে থাকে, তোমরা কিন্তু সেই আওয়াজগুলোকে একদম ইগনোর করবে আর আমি যেটা পড়াচ্ছি সেটাতে ফোকাস করবে, ঠিক আছে, কারণ আমি দেখো যখন ভিডিও শুট করবো তখন আশেপাশের আওয়াজগুলোকে তো আমি মিউট করে দিতে পারি না, তার জন্য তোমাদেরকে ওই আওয়াজগুলোকে একটু ইগনোর করতে হবে। তো চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এখানে আমাদের মাইল দ্য মিস্ট আপন দ্য হিল কবিতা থেকে জাস্ট 4টে লাইন তুলে দেওয়া আছে। তো এখানে তারপর ট্রু ফলস দেওয়া আছে। ইট হ্যাড রেইনড আর্লিয়ার ইন দ্য ডে, বলেছে যে যেদিনটার কথা কবিতায় বলা আছে তার আগের দিন বৃষ্টি হয়েছিল, তো এটা ফলস হবে, কারণ আমরা জানি কবিতাটা লেখিকা বারবার করে উল্লেখ করেছেন যে সারাটা দিন ধরে বৃষ্টি হয়েছে, তার মানে তিনি যে দিনে কবিতাটা লিখছেন সেই দিনেই কিন্তু সারাটা দিন ধরে বৃষ্টি হয়েছে। তাহলে আমরা এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখবো আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল আফটার এ ডে অফ রেইন, আমি একটা দিন পরে এই মেঘাচ্ছন্ন সন্ধ্যাটাকে পড়তে দেখছি। এরপর কি হবে, দ্য মাউন্টেন রেঞ্জ কুড বি সিন ক্লিয়ারলি,
এটা কেন ফলস হবে বলছি, কারণ এখানে বলা হয়েছে যে মাউন্টেন রেঞ্জটা মানে পর্বত শৃঙ্খলটা, পর্বতমালার চূড়াটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে পরিষ্কারভাবে, কিন্তু এখানে দেখো লেখা আছে যে নীল কুয়াশা, মিষ্টি কুয়াশা, গ্রীষ্মের নীল এবং মিষ্টি কুয়াশা খুব মাউন্টেন চেনের হরাইজনটাকে ঢেকে রেখে দিয়েছে। ঠিক আছে, এখানে না এই যে পল কথাটা আছে, এই পল মানে কিন্তু আকাশ, মানে মেঘ আর কি। ঠিক আছে, মানে যেটা তোমার কুয়াশা সৃষ্টি করে সেরকম মেঘ, কিন্তু এক্ষেত্রে কিন্তু পল কিন্তু তোমার ভার্ব হিসেবে কাজ করেছে। এখানে পল মানে ঢেকে দেয়, ঢেকে রাখে। ঠিক আছে, তো ঢেকে রাখলে তো সেই মাউন্টেন চেনের হরাইজনটা দেখা যাচ্ছে না, তাহলে কি করে সেটা ক্লিয়ারলি দেখা যাবে? তার জন্য এটা ফলস হবে। তাহলে দ্য মাউন্টেন রেঞ্জ কুড বি সিন ক্লিয়ারলি, এটা ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এই দুটো লাইন আমরা লিখবো, ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার পল, দ্য হরাইজনস মাউন্টেন চেন, এইটা। তারপরে আমাদের আনসিন আছে। এখানে পণ্ডিত রবিশঙ্কর, যিনি কিনা একজন বিখ্যাত সিতার বাদক ছিলেন, তাকে নিয়ে, তার অন্তর্ধান নিয়ে এখানে আনসিনটা দেওয়া হয়েছে। খুবই সহজ একটা আনসিন, আর এটা আমি পড়ে নিয়েছি এবং উত্তরগুলো আমি খুব সুন্দর করে আন্ডারলাইন করে দিয়েছি। আমি এটা পড়ে সময় নষ্ট করছি না, কোথায় কোথায় থেকে আমি আনসার নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথমে বলা হচ্ছে নোরা জোন্স ওয়ান ড্যাশ গ্র্যামি অ্যাওয়ার্ডস। তো কতগুলো উনি গ্র্যামি অ্যাওয়ার্ডস জিতেছিলেন? এটা হবে 9, কারণ এখানে দেখো লেখা আছে নোরা জোন্স উইনার অফ 9 গ্র্যামি অ্যাওয়ার্ডস, 9টা গ্র্যামি অ্যাওয়ার্ডস পেয়েছিলেন। আর গ্র্যামি অ্যাওয়ার্ডস মানে কি বলো তো? গ্রামোফোনের মতন দেখতে এক ধরনের অ্যাওয়ার্ড, যেটা কিনা সঙ্গীত শিল্পে বিশারদ হওয়ার জন্য দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপশন এ 9টা হবে রাইট আনসার। এরপর আছে দ্য অ্যাব্রড সিটি ওয়্যার রবিশঙ্কর ভিজিটেড অ্যাট এ চাইল্ড আর্টিস্ট উইথ হিজ এল্ডেস্ট ব্রাদার ইজ, এটা হবে নান, কারণ এখানে দেখো লেখা আছে হি লেফট ফর প্যারিস উইথ দ্য ট্রুপ অফ হিজ এল্ডেস্ট ব্রাদার উদয়শঙ্কর অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট ইন 1930। তিনি 1930 সালে তার বড় ভাই উদয়শঙ্করের সাথে একটা যাত্রা দলের সাথে প্যারিসে চলে গিয়েছিলেন একজন শিশু শিল্পী হিসেবে। তো এখানে দেখো কোথাও প্যারিস অপশনেই নেই, লন্ডন আছে, আমস্টারডাম আছে, নিউ ইয়র্ক আছে, আর নান আছে। তো যেহেতু আমাদের এখানে প্যারিস অপশনই নেই, তার জন্য আমরা নানটা আনসার হিসেবে লিখে দেবো। অপশন ডি, নান হবে রাইট আনসার। এরপর অপশন বি তে ট্রু ফলস আছে। প্রথমেই আছে নোরা জোন্স ফলোস হার ফাদার ইন মিউজিক্যাল স্কিল, এটা ট্রু হবে, কারণ আমি প্রথমেই বললাম নোরা জোন্স গ্র্যামি অ্যাওয়ার্ডস পেয়েছিলেন। আর গ্র্যামি অ্যাওয়ার্ড হলো গ্রামোফোনের মতন দেখতে একটা অ্যাওয়ার্ড, যেটা কিনা সঙ্গীত শিল্পে বিশারদ হওয়ার জন্য দেওয়া হয়। এবার যেহেতু নোরা জোন্সের ফাদার মানে পণ্ডিত রবিশঙ্কর, তিনি একজন বিখ্যাত সেতারবাদক ছিলেন এবং তিনিও সঙ্গীত শিল্পে পারদর্শী ছিলেন, তার জন্য তার পথ ধরেই তার মেয়েও মিউজিক স্কিলটা পেয়েছে, মানে সঙ্গীত দক্ষতাটা পেয়েছে। তো তার জন্য ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা এখান থেকে লিখবো, ওয়াইফ সুকন্যা, ডটার্স নোরা জোন্স উইনার অফ 9 গ্র্যামি অ্যাওয়ার্ডস অ্যান্ড সিতার প্লেয়ার অনুষ্কা শঙ্কর অ্যান্ড অনুষ্কা's হাজবেন্ড জো রাইট অ্যারাইভড হিয়ার উইথ দ্য অ্যাশেস অন মানডে আফটারনুন। ঠিক আছে, এখান থেকে এতটা তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখে দেবে। সেকেন্ডে আছে রবিশঙ্কর লস্ট ফ্যাসিনেশন ফর বারাণসী ওয়্যার হি সেটেলড অ্যাব্রড, এটা ফলস হবে। এখানে বলা হচ্ছে যে রবিশঙ্কর যখন বাইরে চলে গিয়েছিলেন তখন তিনি বারাণসীর প্রতি নিজের যে একটা যে টান সেটা তিনি হারিয়ে ফেলেছিলেন, কিন্তু এটা ফলস হবে, কারণ তিনি বারাণসীর জন্য তার যে ফ্যাসিনেশনটা ছিল সেটা তার সবসময়ের জন্য একই রকম ছিল। তিনি বাইরে চলে গেলেও, দেশের বাইরে চলে গেলেও তার সেই টানটা একই রকম ছিল। আর আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এখান থেকে লিখবো যে দো হি সেটেলড অ্যাব্রড, যদিও তিনি বাইরে চলে গিয়েছিলেন দেশের বাইরে, হিজ ফ্যাসিনেশন ফর বারাণসী লেড হিম টু এস্টাবলিশ দ্য রবিশঙ্কর ইনস্টিটিউট ফর মিউজিক অ্যান্ড পারফর্মিং আর্টস ইন দ্য শিবপুর এরিয়া ইন 1976। বারাণসীর প্রতি তার যে টানটা ছিল সেটার কারণে তিনি বাধ্য হয়েছিলেন রবিশঙ্কর ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে, যেটা কিনা সঙ্গীত এবং কলা শিল্পে পারফর্ম করার জন্য শিবপুর এরিয়াতে প্রতিষ্ঠিত করা হয়েছিল 1976 সালে। ঠিক আছে, এরপরে দুটো কোয়েশ্চেন আছে। প্রথমে আছে হোয়েন অ্যান্ড ওয়্যার ডিড পণ্ডিত রবিশঙ্কর ডাই, কোথায় পণ্ডিত রবিশঙ্কর মারা গিয়েছিলেন এবং কখন মারা গিয়েছিলেন। তো এটাও আমরা সুন্দর করে খাতায় লিখে নিয়েছি। যখন আনসারের কোনো উত্তর লিখবে তখন তোমরা অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ, মানে প্রদত্ত প্যাসেজ অনুযায়ী, ঠিক আছে, এরকম কথাটা লিখে দেবে, তারপর তোমাদের মূল অ্যান্সারটা লেখা শুরু করবে। তাহলে আমরা লিখে নেবো, অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ পণ্ডিত রবিশঙ্কর ডাইড অ্যাট এ হসপিটাল ইন সান দিয়েগো ক্যালিফোর্নিয়া অন December 11, 2012। কোথা থেকে পেলাম এটা? এখানে দেখো স্পষ্ট বলে দেওয়া আছে, শঙ্কর ডাইড এট এ হসপিটাল ইন সান দিয়েগো ক্যালিফোর্নিয়া অন December 11, 2012। 2012 সালের 11 ডিসেম্বর ক্যালিফোর্নিয়া সান দিয়েগোর একটা হসপিটালে উনি মারা গিয়েছিলেন, আর সেটাই আমি গুছিয়ে এখানে সুন্দর করে লিখে দিয়েছি। সেকেন্ডে আছে হোয়াট ডিড দ্য লেজেন্ড ডু হোয়েনেভার হি ইউজ টু ভিজিট বারাণসী, যখনই তিনি বারাণসীতে আসতেন তখনই এই অদ্বিতীয় মানুষ কি করতেন। তাহলে আমরা এখানে কি লিখবো, অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ হোয়েনেভার পণ্ডিত রবিশঙ্কর দ্য লেজেন্ড ইউজ টু ভিজিট বারাণসী, প্রদত্ত প্যাসেজ অনুযায়ী যখনই পণ্ডিত রবিশঙ্কর এই অদ্বিতীয় মানুষটি বারাণসীতে আসতেন, হি উড গো বোট রাইডিং ইন দ্য গঙ্গা, তিনি গঙ্গাতে নৌকা বা বোট রাইডিং এর জন্য চলে যেতেন। আর এই কথাটা দেখো এখানে লেখা আছে যে এখানে লেখা আছে এই যে ইট মে বি মেনশনড হিয়ার, এটা এখানে উল্লেখ করা উচিত যে দ্যাট
যে শঙ্কর উড গো বোট রাইডিং ইন গঙ্গা, শঙ্কর গঙ্গাতে বোট রাইডিং এর জন্য যেতেন whenever he visited the city, যখনই তিনি এই শহরে বেড়াতে আসতেন। এখানে দ্য সিটি বলতে বারাণসীর কথা বোঝানো হয়েছে। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যখনই তিনি বারাণসীতে বেড়াতে আসতেন তখনই তিনি গঙ্গাতে বোট রাইডিং এর জন্য চলে যেতেন। এরপর আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি আছে, প্রথমে আছে ফ্রেজাল ভার্বস। তো প্রথমে হচ্ছে স্যারেন্ডার। স্যারেন্ডার মানে হচ্ছে মানে আত্মসমর্পণ করা, গিভিন মানেও আত্মসমর্পণ করা। আর এখানে যেহেতু আমাদের এই ভার্বটার সাথে ইএস বা ইডি কিছুই যোগ নেই, তার জন্য এটার ডাইরেক্ট প্রেজেন্ট ফর্মে আমরা বসিয়ে দিলাম। এরপর আছে বিগিন। বিগিন মানে শুরু হওয়া, সেটিন মানেও শুরু হওয়া। এখানেও যেহেতু ভার্বের সাথে কিছু যোগ নেই তার জন্য সেটিনটাই বসিয়ে দিলাম। এরপর হচ্ছে রিমেম্বার মানে মনে করা, কলাপ মানেও মনে করা। এখানেও কিছু যোগ করা নেই, তার জন্য শুধু কলাপই হয়ে যাবে। এরপর ডু অ্যাজ ডাইরেক্টেডে প্রথমে আছে সিম্পল সেন্টেন্স, এটাকে ট্রান্সফরমেশন করতে হবে। সিট শুক হিম, সিট তাকে ঝাঁকালো, অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যানক্সিয়াসলি, এবং উদ্বিগ্নভাবে তার মুখের দিকে তাকালো। তাহলে এটাকে যদি সিম্পল করা হয় তাহলে আমরা কিভাবে করবো, পার্টিসিপল হিসেবে করব। আফটার শেকিং হিম, তাকে ঝাঁকানোর পরে সিট লুকড ইন হিজ ফেস অ্যানক্সিয়াসলি, সিট তার মুখের দিকে উদ্বিগ্নভাবে তাকালো। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের আনসার। এরপর সেকেন্ড গ্রামার কি আছে, দ্য গার্ডেনার ফাউন্ড দ্য বয় স্লিপিং আন্ডার এ ট্রি, মালিটি ছেলেটাকে একটা গাছের নিচে ঘুমন্ত অবস্থায় দেখতে পেলো। ভয়েস চেঞ্জ করলে কি হবে, এটা ভয় পাওয়ার কিছু নেই। দ্য বয় স্লিপিং আন্ডার এ ট্রি, এটা পুরোটাই একটা অবজেক্ট, ঠিক আছে, তার জন্য এটা আমাদের ওই রকমই অপরিবর্তনই রাখতে হবে। দ্য বয় স্লিপিং আন্ডার এ ট্রি, এবার যেহেতু অক্সিলারি হিসেবে কিছু একটা আসবে আর পুরো বাক্যটা আমাদের পাস্ট টেন্সে আছে তার জন্য ওয়াজ হবে, যেহেতু একটা বয়ের কথা বলা হয়েছে। যদি এখানে অনেকগুলো ছেলে থাকতো তাহলে এটা প্লুরাল থাকলে ওয়্যার হতো, যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার তার জন্য ওয়াজ হলো। আর ফাউন্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম ফাউন্ডই হয়, আর বাই দ্য গার্ডেনার হবে। দ্য বয় স্লিপিং আন্ডার এ ট্রি ওয়াজ ফাউন্ড বাই দ্য গার্ডেনার। এই হয়ে গেল আমাদের ভয়েস চেঞ্জ। থার্ডে কি আছে, ইট ইজ এ গ্রেট পিটি, এটাকে বলেছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে করতে। তাহলে ইট ইজ মানে এটা একটা খুবই কষ্টের বিষয়। তাহলে কি কতই না কষ্টের বিষয়, এটা আমরা লিখতে গেলে কি হবে, হোয়াট আ গ্রেট পিটি দিয়ে অবশ্যই কিন্তু আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্নটা দিতে হবে, এক্সক্লেমেটরি চিহ্নটা। তাহলে হোয়াট আ গ্রেট পিটি দিয়ে এক্সক্লেমেটরি সাইনটা আমাদেরকে দিতে হবে, তাহলেই কিন্তু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে গেল। এরপরে বলেছে যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে। এখানে বলা আছে যে 3 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, এই সেন্টেন্সটার জন্য কারেক্ট ফর্ম অফ ভার্বস করতে হবে। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের হ্যাজ বিন ট্রেনিং হবে। কেন হবে, কারণ এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কি হয় জানি, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যেটা শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত হয়ে চলেছে, তার জন্য আমাদের এই হ্যাজ বিন ট্রেনিংটা হবে, কারণ প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ বিন হয় আর যেহেতু কন্টিনিউয়াস তার জন্য ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তার জন্য এটা হ্যাজ বিন ট্রেনিং হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য এটা হ্যাজ বিন ট্রেনিং হবে। এরপরে আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে এটা ভরাট করতে হবে। প্রথমে এখানে আছে চিলড্রেন আর ফোন ড্যাশ টয়েস, চিলড্রেনরা খেলনার ভক্ত। তো যখন আমরা কোনো কিছুর ভক্ত বা কোনো কিছুর মানে তার প্রতি মানে প্রচুর অনুরাগী বোঝাতে চাই, তখন আমাদের ফোনের সাথে সবসময় অফ প্রিপোজিশনটা ইউজ হয়। তো তার জন্য আমি এখানে ফোনের সাথে অফ প্রিপোজিশনটা বসিয়ে দিয়েছি। এরপর আমাদের ভোকাবুলারি আছে সাবমার্জড ইন এ লিকুইড, মানে কোনো কিছু তরলের মধ্যে নিমজ্জিত করা, আর ইমার্সড মানেও হচ্ছে নিমজ্জিত করা, তার জন্য ইমার্সড এখানে হয়ে যাবে। এরপর হচ্ছে অবসেশন অর প্যাশন, মানে টান বা একটা বিশাল আকুলতা, তো সেটাকে আমরা ফ্যাসিনেশন বলি, যেটা বারাণসীর প্রতি পণ্ডিত রবিশঙ্করের ছিল। তো ইমার্সড আর ফ্যাসিনেশন কোথায় আছে সেটা তোমরা দেখে নাও। প্রথমেই ওনার ছাইটা গঙ্গার জলে বিসর্জন দেওয়া হয়েছিল, ওই জন্য এখানে ইমার্সড কথাটা এইখানে আছে, আর ফ্যাসিনেশন কথাটা তোমাদেরকে আগেও দেখিয়েছি এইখানে আছে। এরপর একটা রাইটিং আছে যে একটা বিল্ডিং এ ফায়ার ব্রোক করেছে, মানে আগুন ধরে গেছে একটা বিল্ডিং এ, একটা হাওড়া ময়দানের মার্কেট কমপ্লেক্সে। ডেট বলে দেওয়া আছে, কজ এখনো জানা যায়নি, আর ফায়ার ব্রিগেডের রোল কি ছিল সেটাও বলে দেওয়া আছে। ক্যাজুয়ালিটি কিছু হয়নি, সেরকম ইনজুরি বা ক্যাজুয়ালিটির কোনো রিপোর্ট পাওয়া যায়নি। তো এই নিয়ে আমাদেরকে একটা রিপোর্ট রাইটিং করতে বলা হয়েছে। তো চলো দেখি কিভাবে আমরা রিপোর্টটা লিখে নিতে পারি। হেডিং করেছি ফায়ার আউটব্রেক অ্যাট এ বিল্ডিং। আমি না প্রথমে ভেবেছিলাম যে এটা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এ লিখবো, কিন্তু তারপরে দেখলাম ওখানে মার্কেট কমপ্লেক্স লেখা আছে, তার জন্য আমি পরে রেসিডেন্সিয়ালটা কেটে দিয়েছি। তো তোমরা শুধু বিল্ডিংটা লিখবে, ফায়ার আউটব্রেক অ্যাট এ বিল্ডিং, এটা হচ্ছে আমাদের হেডিং। তো তারপর বাইরে স্টাফ রিপোর্টটা লিখে দিয়েছি, আর এখানে 25 ফেব্রুয়ারি 2023 হাওড়া লিখে দিয়েছি। কেন, কারণ এখানে অলরেডি আমাদের ডেট উল্লেখ করা আছে 24 ফেব্রুয়ারি 2023 সালের। তো যেদিন ঘটনাটা ঘটে সেদিন তো রিপোর্ট করা যায় না, তার পরের দিন আমাদের রিপোর্ট লিখতে হয়, তার জন্য আমরা তার পরের দিন অর্থাৎ 25 ফেব্রুয়ারি 2023 হাওড়া থেকে আমরা রিপোর্টটা বলছি। তো কি লিখেছি, এ ফায়ার ইরাপ্টেড ইন এ 5-story মার্কেট কমপ্লেক্স অ্যাট হাওড়া ময়দান অন দ্য ইভিনিং অফ February 24, 2023.
একটা আগুন লেগে গেছিল 5 তলা একটা মার্কেট কমপ্লেক্সে হাওড়া ময়দানের 24শে ফেব্রুয়ারির সন্ধ্যাবেলা 2023 সালের। দ্য ফায়ার ওয়াজ ফার্স্ট নোটিসড বাই এ পাসার বাই। আগুনটা সর্বপ্রথম একটা পথিকের দ্বারা লক্ষ্য করা হয়েছে, হু স স্মোক এমানেটিং ফ্রম দ্য কমপ্লেক্স অ্যান্ড ইমিডিয়েটলি কল দ্য আদার পিপল ইন দ্য মার্কেট, যে কিনা ওই কমপ্লেক্সটা থেকে ধোঁয়া নির্গত হতে দেখেছে এবং সে খুব শীঘ্রই মার্কেটের অন্যান্য লোকজনকে ডেকে জড়ো করেছে। দেন তারপর দ্য ফায়ার ডিপার্টমেন্ট ওয়াজ কল্ড বাই দেম, তারপর আগুনের বিভাগকে তাদের দ্বারা ডেকে পাঠানো হয়। সুন শীঘ্রই দ্য ফায়ার ব্রিগেড টিম রিচ দ্য স্পট, ফায়ার ব্রিগেড টিম সেখানে পৌঁছায় অ্যান্ড রেস্কিউড শপ ওনার্স অ্যান্ড আদার পিপলস, শপের মালিককে মানে দোকানের মালিককে এবং অন্যান্য মানুষজনকে সেখান থেকে উদ্ধার করে। এভরিবডি ইন দ্য কমপ্লেক্স গট ফিয়ার্ড, কমপ্লেক্সের সমস্ত মানুষজনই খুব ভয় পেয়ে গিয়েছিলেন, আতঙ্কিত হয়ে গিয়েছিলেন। দ্য ফায়ার ওয়াজ ইভেনচুয়ালি এক্সটিংগুইশড আফটার অ্যান আওয়ার, আগুনটা অ্যাকচুয়ালি পুরোপুরিভাবে নেভানো সম্ভব হয়েছিল 1 ঘন্টা পর অফ রিগরিয়াস ইফোর্টস, অদম্য চেষ্টার পর। বাট নট বিফোর ইট হ্যাড কজড কনসিডারেবল ড্যামেজ টু দ্য বিল্ডিং, কিন্তু বিল্ডিং এর কিন্তু সেরকম বেশি কিছু কোনো ক্ষয়ক্ষতি স্বীকার্য হয়নি। দ্য কজ অফ দ্য ফায়ার ইজ নট ইয়েট নোন, আগুন লাগার কারণটা এখনো পর্যন্ত জানা যায়নি। ইট ইজ স্টিল আন্ডার ইনভেস্টিগেশন বাই দ্য ফায়ার ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য অ্যাফেক্টেড শপ অনার্স ফায়ার ডিপার্টমেন্ট। এখানে এটা এখনো পর্যন্ত আগুন বিভাগের আগুন দপ্তরের অগ্নি দপ্তরের আন্ডারে এটার তদন্ত চলছে। অ্যান্ড দ্য অ্যাফেক্টেড শপ ওনার্স, আমি না এখানে লিখতে ভুলে গেছিলাম, তার জন্য আমি অন্য কালি দিয়ে আমি এই চিহ্নটা দিয়ে ওপরে লিখে দিয়েছি। তাহলে কি হবে, অ্যান্ড দ্য অ্যাফেক্টেড শপ ওনার্স হ্যাভ বিন আস্কড টু ফাইন্ড টেম্পোরারি অ্যাকোমোডেশন ফর দেয়ার বিজনেসেস আনটিল দ্য ইনভেস্টিগেশন ইজ কমপ্লিট। তার জন্য কি হয়েছে, ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা তাদেরকে বলা হয়েছে যে তারা যেন একটা সাময়িক আশ্রয় খুঁজে নেয় তাদের ব্যবসা করার জন্য। তারা তো তাদের ব্যবসাটা বন্ধ করে রাখতে পারবে না, তার জন্য তাদের ব্যবসা চালু রাখার জন্য তারা যেন একটা সাময়িক আশ্রয় খুঁজে নেয় যতক্ষণ না পর্যন্ত এই ইনভেস্টিগেশনটা কমপ্লিট হয়েছে ততক্ষণ পর্যন্ত। তো এই ছিল আমাদের রিপোর্ট রাইটিং। আশা করছি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়নি। যদি কোথাও হ্যান্ড রাইটিং বা অন্য কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তাকে কমেন্টে হলেও বুঝিয়ে দেবো, ঠিক আছে। আর আজকে আমরা এই কালনা হিন্দু গার্লস হাই স্কুলে যে সমস্ত কোয়েশ্চেন ছিল এবং মানে সিন অ্যানসিন গ্রামার ভোকাবুলারি অ্যান্ড রাইটিং সবকিছু সলভ করলাম। পরের পার্টে আমরা অন্য কিছু এই বই থেকে সলভ করে নেব। আর তোমাদের কোন বিষয়টা মানে এই বইয়ের কোন পার্টের ভিডিও তো তোমরা আগে চাইছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই ভিডিওটাতে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দাও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।